আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাকিমুল ইসলাম, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ। তো আজকে আমরা যে বিষয়টির ক্লাস করব সেটি হচ্ছে পূর্বের ক্লাস যেখানে শেষ হয়েছিল যে ভারতীয় উপমহাদেশে ইংরেজের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা সেখান থেকেই। তো তার আগে বলে রাখি যে আমাদের এই চ্যানেলে সাধারণ জ্ঞানের সম্পূর্ণ প্রস্তুতির জন্য দুইটি প্লেলিস্ট রয়েছে। সাধারণ জ্ঞান বাংলাদেশ নাইট 24, সাধারণ জ্ঞান আন্তর্জাতিক নাইট 24। এই দুইটি প্লেলিস্টে আপনি সাধারণ জ্ঞানের সম্পূর্ণ কোর্সটি ধারাবাহিকভাবে পাবেন। আপনি চাইলে ঘরে বসে থেকে আমাদের এই চ্যানেল থেকে সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন। তো চলে আসি আজকে আমাদের টপিক্সে। তো আজকে আমাদের টপিক্স আমরা দেখেছিলাম যে 1858 সালের মহাবিদ্রোহর পূর্বে পর্যন্ত আমরা দেখেছিলাম যে ভারতের যে গভর্নর জেনারেল ক্ষমতায় ছিলেন। তো এখন দেখব যে লর্ড ক্যানিং থেকে, অর্থাৎ 1856 সালে তিনি ক্ষমতায় আসেন এবং 1862 সালে তিনি তার ক্ষমতা শেষ হয়ে যায় এবং পরবর্তী নতুন বড়লাট চলে আসেন। তো তার রাজত্বকালে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 1858 সাল একটি। তো এই 1858 সালে কি হয়? তো এই 1858 সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। আসলে এই সিপাহী বিদ্রোহটা কি বা এই বিদ্রোহকে কেন মহাবিদ্রোহ বলা হয়? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা লাভ করার পর থেকে দীর্ঘ 1757 সাল থেকে 1858 সালের পূর্ববর্তী মধ্যবর্তী সময়ে কোনো বড় ধরনের বিদ্রোহ তাদের বিরুদ্ধে সংগঠিত হয়নি। এই সর্বপ্রথম 1858 সালে বিদ্রোহ সংগঠিত হয় বৃহৎ আকারে, তাই একে মহাবিদ্রোহ বলা হয়েছে। এবং এই বিদ্রোহ সিপাহীদের দ্বারা সংগঠিত হওয়ার কারণে একে সিপাহী বিদ্রোহ বলা হয়। আসলে এই বিদ্রোহের মূল কারণ হচ্ছে সে সময় বন্দুকে যে কার্তুজটা ব্যবহার করা হতো, যে বারুদটা ব্যবহার করা হতো, তো সেটা অনেকের থেকে শোনা গেছে যে বা সে সময় যে সিপাহীরা ছিল মুসলিম এবং হিন্দু সিপাহী, তারা ধারণা করেছিল বা শুনতে পেরেছিল যে সেই কার্তুজটা যে গরুর চর্বি এবং শুকুরের চর্বি দ্বারা তৈরি করা হতো। অর্থাৎ আমরা জানি যে হিন্দুরা গরুর চর্বি এবং মুসলিমরা শুকুরের চর্বি, তাদের কাছে একটি নাপাক বা তারা এই জিনিসটাকে সহজে মেনে নেয় না বা তাদের ধর্মে এটি খারাপ দিক হিসাবে বিবেচিত, যেহেতু মুসলিম ধর্মে শুকুর একটি নাপাক প্রাণী। তো এই কারণে যে সর্বপ্রথম এই বিদ্রোহ শুরু করেন মঙ্গল পাণ্ডে। এই মঙ্গল পাণ্ডে সর্বপ্রথম এই বিদ্রোহ শুরু করেন, আর তিনি ছিলেন একজন সিপাহী। সেখান থেকে এই বিদ্রোহ সূত্রপাত ঘটে, তাই এই বিদ্রোহ কি সিপাহী বিদ্রোহ। তো এই লর্ড ক্যানিং এর রাজত্বকালে 1858 সালে এই সিপাহী বিদ্রোহ একটি উল্লেখযোগ্য ঘটনা। তো তিনি কিন্তু সফলভাবে এই বিদ্রোহ দমন করেন, এটি আমাদের মাথায় রাখতে হবে। 1861 সালে তার তার শাসনকালে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে পুলিশি ব্যবস্থা। তো তার রাজত্বকালে তিনি যে 1861 সালে এই পুলিশ আইন যে ব্যবস্থাটি সেটি প্রদান করেন, এবং এই আইন দ্বারা কিন্তু বর্তমান সময়ে যে আমাদের দেশে যে বর্তমান পুলিশ আইন, এর ভিত্তি কিন্তু এই 1861 সালের এই আইনে। তো এই লর্ড ক্যানিং এর রাজত্বকালে যখন এই বিদ্রোহ হয়, মহাবিদ্রোহ, এর পরবর্তীতে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতা কিন্তু আর তার হাতে ছিল না। তো পরবর্তীতে ইংল্যান্ডের রানী কর্তৃক সরাসরি এই ভারতীয় উপমহাদেশের তাদের যে শাসন ছিল তা চলে যায় ইংল্যান্ডের রানীর হাতে। অর্থাৎ পূর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এই ভারত পরিচালনা বা শাসন করার ক্ষমতা থাকলো। এই 58 সালে একটি আইন জারি করা হয়। 1858 সালের আইনের মধ্য দিয়ে কি হয়, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ক্ষমতাটি ছিল সেই ক্ষমতাটি সরাসরি ইংল্যান্ডের রানীর হাতে চলে যায়। এবং আমরা দেখেছিলাম যে 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে দিয়ে গভর্নর জেনারেল পদে উন্নীত হয়েছিল। তো পরবর্তীতে এই 1858 সালের আইন অনুযায়ী সেই গভর্নর জেনারেল পদ থেকে এই পদ থেকে পরিবর্তন হয়ে বড়লাট পদে চলে আসা ভারতের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান বা শাসক ছিলেন বা যিনি নিয়ন্ত্রণ করতেন, তার পদবি কি চলে আসার বড়লাট। তাহলে সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, এবং সর্বপ্রথম বড়লাটকে লর্ড ক্যানিং, যেহেতু তার শাসনকাল 1856 থেকে 62, এবং 58 সালে আইন পাশ করে এই পদবিটি পরিবর্তন হয়।
এরপরে আমরা দেখব হচ্ছে যে বড়লাট লর্ড মেয়ো সম্পর্কে। এই লর্ড মেয়ো সম্পর্কে সব থেকে যে গুরুত্বপূর্ণ তথ্য, তিনি হচ্ছে ভারতে সর্বপ্রথম আদমশুমারি, এই লর্ড মেয়ো 1872 সালে সর্বপ্রথম ভারতে আদমশুমারি চালু করেন। অর্থাৎ তার পূর্বে কখনোই জনসংখ্যা গণনার জন্য এই পদ্ধতি ছিল না। তাইলে ভারতে সর্বপ্রথম আদমশুমারি কে চালু করেন? তিনি হচ্ছে লর্ড মেয়ো। কত সালে? 1872 সালে। এবার আমরা দেখব হচ্ছে লর্ড লিটন সম্পর্কে। তো লর্ড লিটন হচ্ছে 1876 সালে বড়লাট হিসাবে ভারতীয় উপমহাদেশে আসেন এবং তিনি 80 সাল পর্যন্ত 1880 সাল পর্যন্ত তিনি ভারতীয় উপমহাদেশে ছিলেন হচ্ছে বড়লাট হিসাবে। তো তার রাজত্বকালে তিনি অস্ত্র আইন প্রণয়ন করেন। আসলে অস্ত্র আইনটা কি? অস্ত্র আইন ছিল হচ্ছে বিনা লাইসেন্সে কারো কাছে অস্ত্র থাকা যাবে না। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে যারা ছিল তাদের কাছে লাইসেন্স ছাড়া অস্ত্র রাখা যাবে না, তা হবে কি দণ্ডনীয় অপরাধ। তো এর পূর্বে কিন্তু এই আইন ছিল না। এই লর্ড লিটন এই অস্ত্র আইন প্রণয়ন করেন। এরপরে আরেকটি অ্যাক্ট তিনি হচ্ছে তার রাজত্বকালে হয়, সেটি হচ্ছে রয়্যাল টাইটেল অ্যাক্ট। এই অ্যাক্টের মধ্য দিয়ে তিনি হচ্ছে ইংল্যান্ডের যে রানী ছিল ভিক্টোরিয়া, তাকে হচ্ছে ভারতের সম্রাজ্ঞীতে সম্রাজ্ঞী উপাধিতে ভূষিত করেন বা ঘোষণা দেন হচ্ছে তাকে সম্রাজ্ঞী হিসাবে ভারতের। তো মোটামুটি তার রাজত্বকালে এই দুইটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। এরপরে আমরা দেখব হচ্ছে বড়লাট লর্ড রিপন সম্পর্কে। এই লর্ড রিপন হচ্ছে 1880 সালে লর্ড রিপনের পরে ভারতীয় উপমহাদেশে আসেন বড়লাট হিসাবে। 84 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। তো তার সময়কালে তিনি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভারতীয় উপমহাদেশে প্রবর্তন করেন, সেটি হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা। ভারতীয় উপমহাদেশে এই লর্ড রিপনের এই আইন প্রণয়নের আগে কোনো সংবাদপত্র অর্থাৎ যারা ছিল শাসক ছিল তাদের বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার করতে পারতো না। কিন্তু এই লর্ড রিপন কি করেছিল? সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিল, অর্থাৎ শাসকের বিরুদ্ধেও সমালোচনা করা যাবে। এবং তিনি হচ্ছে একজন শান্তিপ্রিয় শাসক ছিল। অর্থাৎ আমরা আগে যে শাসকগুলো দেখেছিলাম, যেমন লর্ড ডালহৌসি ছিল কি, তার সত্য বিলোপ নীতি ছিল, অর্থাৎ সত্য দিয়ে দিতে হবে যদি কোনো রাজ্যের মানে রাজার যদি পুত্র সন্তান না থাকে, অর্থাৎ তারা ছিল সাম্রাজ্যবাদী শাসক, তারা অন্য সাম্রাজ্যকে কি করতো? গ্রাস করত। কিন্তু এই লর্ড রিপন কি ছিল? শান্তিপ্রিয় শাসক। এবং তিনি হচ্ছে হান্টার কমিশন 1882 সালে গঠন করে। অর্থাৎ এই কমিশনের কাজ কি? এই কমিশনের কাজ হচ্ছে ভারতীয় উপমহাদেশের শিক্ষার বিস্তার ঘটানো। তো এই তার যে জনগণের উন্নতির জন্য তিনি যে কাজগুলো করেছে, এই জন্য তিনি কি ছিল? শান্তিপ্রিয় শাসক হিসাবে ভারতীয় উপমহাদেশে বড়লাট হিসাবে ছিলেন। এবার আমরা দেখব হচ্ছে লর্ড কার্জন সম্পর্কে। এই লর্ড কার্জন ভারতীয় উপমহাদেশে যতজন গভর্নর বড়লাট ক্ষমতায় এসেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব। কেননা তিনি হচ্ছে প্রশাসনিক সুবিধা, রাজনৈতিক সুবিধার জন্য তিনি এই যে বাংলাটা ছিল সে বাংলাকে দুইভাবে পৃথক করে, যা হচ্ছে বঙ্গভঙ্গ নামে পরিচিত। 1905 সালে তিনি যখন বঙ্গভঙ্গ করে তখন হিন্দু সম্প্রদায় কিন্তু বড় ধরনের একটি আন্দোলন করে, এবং যা আমরা জানি যে স্বদেশী আন্দোলন পরবর্তীতে সেই আন্দোলনের রূপ নেয়। তো তিনি 1905 সালে দুইটি ভাগ করে বাংলাকে, একটি হচ্ছে পূর্ববঙ্গ, আসাম, রাজশাহী, সিলেট। অর্থাৎ যে বাংলাদেশ রয়েছে, এই যে সিলেট রয়েছে, রাজশাহী রয়েছে, এই জায়গাগুলো নিয়ে, আসাম নিয়ে হচ্ছে তিনি একটি প্রদেশ গঠন করে। এবং আরেকটি হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা। অর্থাৎ আমরা জানি কোথায়? বিহার হচ্ছে ভারতের উপরের দিকে, উত্তর দিকে, এবং হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে এই জায়গাগুলো ছিল ভারতের বাংলাদেশের পাশেই পশ্চিম দিকে, এবং উড়িষ্যা হচ্ছে নিচে, ভারতের নিচে। তো এই কয়েকটি জায়গা নিয়ে তিনি হচ্ছে পশ্চিমবঙ্গ একটি প্রদেশ গঠন করে, যে প্রদেশের রাজধানী তিনি কি দিছিল? কলকাতা। যে প্রদেশের রাজধানী হচ্ছে কলকাতা, এবং পূর্ববঙ্গের রাজধানী হচ্ছে তিনি কি করেন? ঢাকা। তো তার এর ফলে তার এই বঙ্গপ্রদেশকে দুই ভাগ করার ফলে সে সময় কলকাতা কেন্দ্রিক সবকিছুই ছিল। তো এটা বিভক্ত হওয়ার ফলে কলকাতার মান অনেকটা নিচে চলে যাবে, তাদের মূল্য কমে যাবে, বা একটা বৃদ্ধিকেন্দ্রিক বিষয়টি তৈরি হবে, আর ঢাকা কেন্দ্রিক অনেক কিছু গড়ে উঠবে। এই জন্য হচ্ছে কলকাতা কেন্দ্রিক যে হিন্দুরা ছিল তারা কি করেছিল? বিদ্রোহ শুরু করেছিল। তিনি যে এই যে পূর্ব বাংলা, আসাম, রাজশাহী নিয়ে যে একটি প্রদেশ গঠন করেছিল, যা পূর্ব বাংলা আমরা জানি, সেই প্রদেশের হচ্ছে যিনি গভর্নর ছিল তার নাম হচ্ছে ব্যামফিল্ড ফুলার। এবং হচ্ছে
পশ্চিম বাংলা থেকে পূর্ব বাংলা এই বিভক্ত করার বেশ কিছু কারণ ছিল। তার মধ্যে একটি হচ্ছে সে সময় হিন্দুরা হচ্ছে রাজনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী হয়ে গেছিল। তো দেখা গেছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তারা যে কোনো সময় যে কোনো বিষয় উত্থাপন করতে পারতো বা তাদের সেই ক্ষমতাটা তৈরি হয়েছিল। তো লর্ড কার্জন চিন্তা করেছিল, যদি আমি এই বাংলাকে দুই ভাগ বিভক্ত করি তাহলে মুসলিমরা কিছু সুযোগ সুবিধা পাবে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে তারা কথা বলবে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি হবে, স্থায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে তাদের শাসন করার ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে। তো এই বঙ্গভঙ্গের যে আন্দোলন তৈরি হয়, এই আন্দোলনের ফলে বেশি দিন কিন্তু তিনি আর ক্ষমতায় থাকতে পারেননি। পরবর্তীতে 5 সালে তার মানে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে তিনি চলে যান। এর পরবর্তীতে তো লর্ড কার্জনের এই বঙ্গভঙ্গ 1905 সালে হওয়ার পর ব্যাপক ধরনের আন্দোলন বিদ্রোহ হয়। পরবর্তীতে 1911 সালে লর্ড হার্ডিংস এসে এই বঙ্গভঙ্গ রদ করেন। তাহলে লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ করেন, পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা দুইটি প্রদেশ তৈরি করেন এবং পরবর্তীতে এইটি রদ করেন হচ্ছে লর্ড হার্ডিংস 1911 সালে। তো এই লর্ড হার্ডিংস যেহেতু এই বঙ্গভঙ্গ রদ করেন, অর্থাৎ পূর্ব বাংলার মানুষ যে একটা আশা পেয়েছিল যে তাদের ঢাকা কেন্দ্রিক অনেক কিছু গড়ে উঠবে, তারা অনেক সুযোগ সুবিধা পাবে, কিন্তু সেটা অনেকে নিরাশ হয়ে যায় এর ফলে। তো এই জন্য এই লর্ড হার্ডিংস 1912 সালে নাথান কমিশন গঠন করেন। তো আসলে এই নাথান কমিশন গঠন করার কারণটা কি? কারণ হচ্ছে যে মানুষরা হচ্ছে বঙ্গভঙ্গ স্বপ্ন দেখেছিল এবং তাদের স্বপ্নটি নষ্ট হয়ে গেছে, তাদেরকে নাথান কমিশন গঠনের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কাজ শুরু করে। অর্থাৎ এই যে পূর্ববঙ্গের মানুষ যেন শিক্ষিত হয়, অর্থাৎ কলকাতা কেন্দ্রিক বা কলকাতা মুখী যেন হয়ে না পড়ে থাকতে হয়, এজন্য একটি উচ্চশিক্ষা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য এই কমিশন গঠন করে হচ্ছে 1912 সালে। তো মোটামুটি লর্ড হার্ডিং সম্পর্কে এই কয়েকটি তথ্যই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব হচ্ছে ভারতীয় উপমহাদেশের সর্বশেষ বড়লাট ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেল। তিনি 1947 সালে এই ভারতীয় উপমহাদেশকে দ্বিজাতিক তত্ত্বের উপর ভিত্তি করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশকে দুইটি দেশে বিভক্ত করেন। একটি হচ্ছে ভারত আর অপরটি হচ্ছে পাকিস্তান। এবং তিনি হচ্ছে এই ভারত এবং পাকিস্তানের সীমানা নির্ধারণ করার জন্য, লাইন বা সীমান্ত নির্ধারণ করার জন্য সিরিল জন র্যাডক্লিফকে দায়িত্ব দেন। এবং তিনি কি করেন, এই ভারতীয় উপমহাদেশের এই যে ভারত এবং পাকিস্তানের যে সীমানা বর্ডার তা অঙ্কন করেন। তো 1947 সালের 14 আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করেন, অর্থাৎ মুসলিম একটি সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে আত্মপ্রকাশ করেন। তো যেহেতু রাত 12টার পূর্বে পাকিস্তান হচ্ছে সেই যে ছিল, দলিল ছিল, সেখানে স্বাক্ষর করার কারণে 14 আগস্টে তাদের মানে স্বাধীনতা বিজয় লাভ করেন। অর্থাৎ হচ্ছে ভারতীয় উপমহাদেশে তারা যে একত্রিত ছিল সেখান থেকে পৃথক হন এবং হচ্ছে 15 আগস্টে হচ্ছে ভারত বিজয় লাভ করেন। অর্থাৎ তারা যে একত্রিত ছিল হিন্দু মুসলিম, তাদের যে একটি স্বপ্ন ছিল দ্বিজাতিক তত্ত্বের ভিত্তিতে দুইটি রাষ্ট্র গঠন করা হবে, সেটি হয় হচ্ছে 14 আগস্ট এবং 15 আগস্টে। সর্বশেষ বড়লাট ছিলেন হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেল। তার তত্ত্বাবধানে এই ভারত এবং পাকিস্তান নামক দুইটি রাষ্ট্রের সৃষ্টি হয় 1947 সালে। এবার আমরা দেখব ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো ছিল তা। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে সর্বপ্রথম ফকির সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে আমরা দেখব। এই ফকির সন্ন্যাসী বিদ্রোহ হচ্ছে 1760 সাল থেকে 1800 সাল, দীর্ঘ 40 বছর ধরে সংগঠিত হয়। আসলে এই বিদ্রোহের কারণটা কি? কারণ হচ্ছে আমরা দেখেছিলাম যে 1764 সালে মীর কাসেম হচ্ছে কি করেছিল, বক্সারের যুদ্ধ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। তো সে সময় কিন্তু মীর কাসেমকে সহযোগিতা করেছিল এই ফকির সন্ন্যাসীরা, অর্থাৎ ফকির কারা, যারা মুসলিম ধর্মের হচ্ছে ভিক্ষা করে জীবিকা নির্বাহ
নির্বাহ করতো বা ঘুরে ঘুরে যে জীবিকা নির্বাহ করতো। আর সন্ন্যাসী হচ্ছে হিন্দু ধর্মের যে সাধকরা ছিল, এরা হচ্ছে ফকির সন্ন্যাসী। তো এরা যেহেতু মীর কাসেমকে সহযোগিতা করেছিল, তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু অনেকটা এদের বিরুদ্ধে ছিল বা এদেরকে দেখতে পেত না। তো পরবর্তীতে এক সময় গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদের যে মুষ্টি চাল যে ছিল, অর্থাৎ যেটা হচ্ছে বিভিন্ন বাড়ি থেকে তারা তুলতো এবং জীবন ধারণ করতো যার উপর ডিপেন্ড করে, তো সেটা কিন্তু তোলা হচ্ছে নিষিদ্ধ করে দেয় এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরবর্তীতে দেখা যায় যে মজনু শাহ এর যে আন্দোলন, তার নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে, এই আন্দোলনে দীর্ঘ 40 বছর হচ্ছে এই ফকির সন্ন্যাসী বিদ্রোহ ভারতীয় উপমহাদেশে সংগঠিত হয়। তাহলে এই বিদ্রোহের নেতৃত্ব দিছে হচ্ছে মজনু শাহ, এবং এই বিদ্রোহ সময়কাল হচ্ছে 1760 থেকে 1800 সাল। আর বক্সার বিদ্রোহের পরে পরবর্তীতে এই বিদ্রোহ হচ্ছে সর্বপ্রথম বিদ্রোহ ছিল। এবার আমরা দেখবো হচ্ছে চাকমা বিদ্রোহ সম্পর্কে। চাকমা বিদ্রোহটা আসলে কি? 1776 সাল থেকে 1779 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে চাকমারা হচ্ছে বিদ্রোহ করে। এর মূল কারণ হচ্ছে চাকমারা যে পার্বত্য অঞ্চলে বসবাস করত, সেই জায়গায় তারা বিভিন্ন চাষাবাদ করে জীবিকা উপার্জন করত। এছাড়া হচ্ছে তুলা সহ বিভিন্ন জিনিস তারা সংগ্রহ করে বিক্রি করত জীবিকা উপার্জন করার জন্য। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তারা বাংলায় ক্ষমতা দখল করার পরে তারা কিন্তু এই যে চাকমাদের যে উপার্জন করার যে পন্থাটি ছিল সেটিও বন্ধ করে দেয়। তারা তাদের মুনাফার জন্য সেই কার্পাস বা তুলা তারা হচ্ছে অন্য জায়গায় ইজারা দেন এবং বিক্রি করে দেন। এর ফলে চাকমাদের রাজা যে জোয়ান বক্স ছিল, এই জোয়ান বক্সের সাথে সেই সময় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যিনি প্রধান ছিল সেখানকার রানু খান, তার সাথে কি হয়, সে সময় যুদ্ধ লাগে। দীর্ঘ 4 বছর এই সংঘাত চলার পরবর্তী সময় এই চাকমা রাজার সাথে জোয়ান বক্সের সাথে রানু খানের সন্ধি স্থাপন হয়। মূলত চাকমা বিদ্রোহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই চাকমা বিদ্রোহ নেতৃত্ব দেন হচ্ছে চাকমা রাজা জোয়ান বক্স, এবং সময়কাল ছিল 1776 থেকে 79, এবং এই রানু খান ছিল হচ্ছে সে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি। এবার আমরা দেখব হচ্ছে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে। এই সাঁওতাল বিদ্রোহ হচ্ছে 1855 থেকে 1856 সাল পর্যন্ত সংগঠিত হয়। এই বিদ্রোহের মূল কারণ হচ্ছে সাঁওতালদের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে জমি সম্পর্কে। অর্থাৎ আমরা দেখেছিলাম যে 1793 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত দেন। এই চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে জমিগুলোকে বড় বড় জমিদারকে যে সর্বোচ্চ ইজারা দিতে পারবে তাকে দিয়ে দেওয়া হয়েছিল। তো সাঁওতালদের এই জীবিকা নির্বাহ করার জন্য এটি কঠিন অবস্থা হয়ে পড়ে, কেননা তারা যে চাষ করত, এই চাষের ফলে জমিগুলো একবার যেখানে চাষ করবে সেই চাষ সেই জমিতে দ্বিতীয়বার 2-4 বছরে আর হতো না। তো তাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে চাষাবাদ করতে হতো। কিন্তু এই যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণে তারা আর অন্য জায়গায় গিয়ে জমি পেত না, কেননা অন্য জমিদারকে সেই জমি ইজারা দিয়ে দেওয়া হতো। এর পরবর্তীতে পরে সাঁওতালদের সাথে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি বিরোধ সংগঠিত হয়, এবং সে সময় এই বিদ্রোহটি হচ্ছে সাঁওতাল বিদ্রোহ নামক পরিচিত। তো এই বিদ্রোহতে কানু, সিধু, তারপর হচ্ছে চাঁদ নামক অনেকেই নেতৃত্ব দেন। তার মধ্যে হচ্ছে সিধু মাঝি হচ্ছে উল্লেখযোগ্য, যার নেতৃত্বে এই বিদ্রোহ সংগঠিত হয়। তো সাঁওতাল বিদ্রোহ আসলে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই বিদ্রোহটি 1855 এবং 56 সালে হয়। এই বিদ্রোহ যিনি নেতৃত্ব দেন তিনি হচ্ছে সিধু মাঝি নামে পরিচিত। এছাড়া হচ্ছে কানু, চাঁদ এরাও হচ্ছে নেতৃত্ব দেন। তো পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে যে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্বে কে ছিলেন বা সাঁওতাল বিদ্রোহে কে নেতৃত্ব দেন। এবার আমরা দেখব হচ্ছে তিতুমির যে বিদ্রোহ করেছিল, অর্থাৎ বারাসত যে বিদ্রোহ হয়েছিল 1831 সালে, সেই বিদ্রোহ সম্পর্কে আমরা দেখব। আমরা জানি যে হচ্ছে তিতুমির ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে নারকেল বাড়িয়ে বাঁশের কেল্লা স্থাপন করেছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। যা হচ্ছে এই বিদ্রোহের কিন্তু সূত্রপাত তিতুমিরের যে বিদ্রোহটি ছিল সেটি হচ্ছে আবু ওহাবের যে ওহাবি আন্দোলন ছিল, এই আন্দোলনটি এক সময় তার নেতৃত্বে রাজনৈতিক আন্দোলনে
রূপ নেয়। অর্থাৎ এই আন্দোলনের মূল ছিল হচ্ছে সমাজে যে কুসংস্কার ছিল, যে ইসলাম মানে ইসলামের ভিতরে যে কুসংস্কার এবং অন্ধকারচ্ছন্ন যে বিষয়গুলো ছিল, এই বিষয়গুলোকে দূর করে একটি সংস্কার সমাজ তৈরি করা। কিন্তু এই আন্দোলনটাই এক সময় গিয়ে হচ্ছে রাজনৈতিক আন্দোলনে রূপ নেওয়া হচ্ছে তিতুমিরের কাছে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে যে পরিমাণ অত্যাচার অনাচার শুরু করেছিল, তিতুমির এক সময় গিয়ে তাদের বিরুদ্ধে কি করে আন্দোলন শুরু করে। সেই আন্দোলন শুরু হচ্ছে 1831 সালে। তাহলে আমাদের মনে রাখতে হবে 1831 সালে তিনি কি করেন, নারিকেল বাড়িয়ে বাঁশের কেল্লা স্থাপন করেন এবং তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ করেন। তার এই যুদ্ধে কিন্তু তার 40 জন যে সহচর বা সহযোদ্ধা ছিল তারাও কিন্তু মৃত্যুবরণ করেন। এবার আমরা দেখব হচ্ছে ফরেজি আন্দোলন সম্পর্কে। এই ফরেজি আন্দোলন হচ্ছে হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে গড়ে ওঠে। এই ফরেজি আন্দোলন আসলে শব্দটি আসলে ফরজ শব্দ থেকে এসেছে, যা শব্দের অর্থ হচ্ছে আবশ্যকীয় বা যা অবশ্যই পালন করতে হয় এমন বিষয়গুলো। তো সে সময় ভারতবর্ষে যে মুসলিমরা ছিল, সেই মুসলিমদের ভিতরে অনেক মানে কুসংস্কার ছিল। এই কারণে তারা হচ্ছে অনেকটা পিছিয়ে পড়েছিল, হিন্দুরা অনেকটা এগিয়ে গেছিল। অর্থাৎ তারা ইংরেজি শিক্ষা গ্রহণ করতো না বা তারা তাদের সাথে একত্রিত হয়ে কাজ করতো না। তো এই যে মানে যেই সমস্যাগুলো ছিল সমাজে, যে কুসংস্কারগুলো ছিল, এর নেতৃত্বে এই হাজী শরীয়তুল্লাহ আন্দোলন করে, যেটি হচ্ছে ফরেজি আন্দোলন নামে পরিচিত। তো তিনি যে মারা যাওয়ার পরে তার ছেলে হচ্ছে দুদু মিয়া এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত করে বা রূপ দেয়। তো তার একটি বিখ্যাত, এই দুদু মিয়ার একটি বিখ্যাত হচ্ছে উক্তি রয়েছে, সেটি হচ্ছে জমি থেকে খাজনা আদায় করা আল্লাহর আইনের পরিপন্থী। তো মোটামুটি এই ফরেজি আন্দোলন সম্পর্কে এই কয়েকটি তথ্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা নেতৃত্ব দেয় হাজী শরীয়তুল্লাহ এবং তার ছেলে, এবং তার পরবর্তীতে তার ছেলে দীর্ঘ সময় ধরে এই আন্দোলনকে চালিয়ে যায়। এবার আমরা দেখব হচ্ছে নীল বিদ্রোহ সম্পর্কে। এই নীল বিদ্রোহ হচ্ছে ভারতীয় উপমহাদেশে যে কয়েকটি বিদ্রোহ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য একটি বিদ্রোহ। কেননা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সে সময় কয়েকটি জেলাতে মানে জোরপূর্বক চাষিদেরকে নীল চাষ করতে বাধ্য করত। কারণ হচ্ছে এই নীল চাষ ছিল একেবারে অলাভজনক একটি চাষ। এই চাষের ফলে কৃষকদেরকে যে পরিমাণ টাকা জমিতে ইনভেস্ট করতে হতো, সে পরিমাণ টাকা তাদের হচ্ছে আয় আসতো না, তার থেকে কম আয় আসতো। এর ফলে দেখা যেত যে কৃষকরা একবারে নিঃস্ব হয়ে যেত। তাই হচ্ছে নীল চাষ করতে চেত না, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি জোরপূর্বক এই চাষিদের দ্বারা নীল চাষ করত। তো দীর্ঘ সময় পরে 1859 থেকে 1862 সাল 3 বছর হচ্ছে এই নীল কর যারা ছিল, অর্থাৎ যারা কর তুলতো, তাদের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল। এই নীল চাষিদের যে আন্দোলন, যে নীল বিদ্রোহ, এই নীল বিদ্রোহের সাথে জড়িত হচ্ছে একটি জেলা, আমরা জানি নীলফামারী জেলা। তাহলে নীল বিদ্রোহের সাথে জড়িত জেলা হচ্ছে নীলফামারী জেলা। এই নীল বিদ্রোহ বা নীলকরদের যে অত্যাচার ছিল, এই অত্যাচারের ফলে কৃষকরা অনেকটা অতিষ্ঠ হয়ে পড়ে। তো নবাব আব্দুল লতিফ সে সময় তিনি হচ্ছে ম্যাজিস্ট্রেট ছিলেন। তো তিনি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে অনুরোধ করেন এবং নীল কমিশন গঠন করেন। হচ্ছে কি জন্য? এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে নীলকররা ছিল, তারা হচ্ছে যে অন্যায় অত্যাচার করেছিল, তাদের বিরুদ্ধে একটি রিপোর্ট পেশ করার জন্য তিনি কি করেন, নীল কমিশন গঠন করেন। অর্থাৎ পরবর্তীতে 62 সালে রিপোর্ট পেশ হয় এবং এই নীল বিদ্রোহ বেশ কয়েকটি জেলা, যেমন কুষ্টিয়া, যশোর, তারপরে ভারতের পশ্চিমবঙ্গ, বেশ কয়েকটি জেলায় খুব বড় ধরনের একটি বিদ্রোহের আকার নেয়। এই নীল বিদ্রোহের সাথে জড়িত একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। এই নাটকটি হচ্ছে নীল বিদ্রোহ সম্পর্কে একটি নাটক। এই নাটকটি হচ্ছে 1860 সালে প্রকাশিত হয়। তাহলে নীল বিদ্রোহ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখলাম। সেটি হচ্ছে এই বিদ্রোহের সাথে জড়িত জেলা হচ্ছে নীলফামারী। এই বিদ্রোহটি ভারতের পশ্চিমবঙ্গ, তারপরে হচ্ছে যশোর, তারপরে হচ্ছে কুষ্টিয়া, বেশ কয়েকটি বাংলাদেশের জেলাতে এই বিদ্রোহটি হয়। এই বিদ্রোহটি নিয়ে রচিত একটি নাটক হচ্ছে নীল দর্পণ, দীনবন্ধু মিত্র। এই নীল বিদ্রোহ মানে নীলকরদের যে অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে যে রিপোর্ট পেশ করার জন্য নীল কমিশন গঠন করেন কে? সেটি হচ্ছে নবাব আব্দুল লতিফ এবং তিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট।
তো মোটামুটি ভারতীয় উপমহাদেশে যে বিদ্রোহগুলো সংগঠিত হয় তা এই বিদ্রোহগুলো উল্লেখযোগ্য বিদ্রোহ। জিকে ম্যাজিক বই থেকে আপনারা যারা ঘরে বসে থেকে সাধারণ জ্ঞানের সম্পূর্ণ কোর্সটি একদম ফ্রিতে শেষ করতে চান, তারা আমাদের এই বইটি পাবেন রকমারি.com এবং nahid24.com এ। এবার আমরা দেখব হচ্ছে ভারতীয় উপমহাদেশের সমাজ ও শিক্ষা সংস্কার সম্পর্কে। তো ভারতীয় উপমহাদেশ কিন্তু একসময় অন্ধকারচ্ছন্নই ছিল, কুসংস্কারচ্ছন্নই ছিল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দীর্ঘদিন এখানে শাসন করে, শোষণ করে এবং নির্যাতন করে। তো এর পরবর্তীতে যাদের হাত ধরে ভারতীয় উপমহাদেশের সংস্কার সাধন হয় এবং ভারতীয় উপমহাদেশ আধুনিক যুগে চলে আসেন, তার মধ্যে একজন উল্লেখযোগ্য হচ্ছে রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায়কে কিন্তু আধুনিক পুরুষ বলা হয়। এখন তাকে কেন আধুনিক পুরুষ বলা হয়? তাকে আধুনিক পুরুষ বলার পিছনে বেশ কয়েকটি কারণ আছে। একটি হচ্ছে রাজা রামমোহন রায়কে আধুনিক পুরুষ বলার কারণ হচ্ছে রাজা রামমোহন রায় সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে যে কুসংস্কার ছিল, সব থেকে বড় কুসংস্কার সতীদাহ, এই সতীদাহ প্রথা লর্ড উইলিয়াম বেন্টিং এর সহযোগিতায় তিনি রদ করেন। অর্থাৎ সে সময় যে হিন্দু যে নারীরা ছিল, যাদের হচ্ছে স্বামী মারা যেত, তাদের সাথে তাদের স্ত্রীদেরকেও কি করা হতো, পুড়িয়ে ফেলা হতো। তো তিনি এই কুখ্যাত প্রথাটি কি করেন, রদ করেন। অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে এক ধাপ আধুনিক যুগে তিনি নিয়ে আসেন। এর পরবর্তীতে তিনি হচ্ছে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা বা গঠন করেন। অর্থাৎ এর পূর্বে যে ব্রাহ্মণদের যে সমাজ ছিল, সেই সমাজ হচ্ছে তারা শুধু নিজেরা ভোগ দখল করত, অর্থাৎ নিজেদের সুযোগ সুবিধার জন্যই তারা বিভিন্ন ঘটনাকে তুলে ধরত। কিন্তু তিনি তার যে ধর্মের মধ্যে যে কুসংস্কারগুলো ছিল তা তুলে একটি নতুন সমাজ তিনি গঠন করার চেষ্টা করেন, যা পূর্বে আত্মীয় সভা নামক পরিচিত ছিল। তো এরপরে হচ্ছে তিনি গৌড়ীয় ব্যাকরণ, সর্বপ্রথম বাংলা ভাষায় তিনি যে ব্যাকরণটি রচনা করেন তা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। তারপরে হচ্ছে বেদান্ত গ্রন্থ, তিনি হচ্ছে সাধু ভাষায় রচিত প্রথম যে প্রবন্ধ গ্রন্থ তিনি রচনা করেন, যা বেদান্ত গ্রন্থ নামে পরিচিত। তারপরে তিনি যে সে সময় প্রচুর পরিমাণ বাল্যবিবাহ হতো, অর্থাৎ যে ব্রাহ্মণ যে সমাজ ছিল, তারা কি করতো, যতই বৃদ্ধ বয়স হোক তারা খুব কম বয়সী মেয়েদেরকে বিবাহ করত এবং অনেকগুলো বিবাহ করত। এই জন্য তিনি কি করেন, এই যে বাল্য বিবাহ রদ করার জন্য তিনি অনেক চেষ্টা করেন এবং অনেকটাই সফল হয়েছিলেন। তো তাছাড়াও তিনি হচ্ছে ইংরেজি শিক্ষার প্রসার, অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিংকে অনুরোধ জানিয়ে ইংরেজি শিক্ষার জন্য প্রতি বছর ভারতীয় উপমহাদেশে একটা বাজেট নিয়ে আসতো এবং বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেছিলেন। এই কয়েকটি তার উল্লেখযোগ্য সংস্কারের কারণে রাজা রামমোহন রায়কে আধুনিক পুরুষ বলা হয়। তো এর মধ্যে যে কোনো প্রশ্ন পরীক্ষা আসতে পারে, যেমন আসতে পারে যে গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন কে, তারপরে ভারতীয় উপমহাদেশের আধুনিক পুরুষ বলা হয় কাকে, বা আসতে পারে যে হচ্ছে বেদান্ত গ্রন্থটি রচয়িতা কে, তারপর হচ্ছে সতীদাহ প্রথা রদ করেন কে, তারপর কত সালে রদ করেন, এটি হচ্ছে 1829 সালে রদ হয়। এবার আমরা দেখব ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত ব্যক্তি এবং সংস্কারক, তিনি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি 1820 সালে জন্মগ্রহণ করেন এবং 1891 সালে মৃত্যুবরণ করেন। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাহিত্যের গদ্যের জনক বলা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উল্লেখযোগ্য যে সংস্কারটি তা হচ্ছে তিনি বিধবা বিবাহ প্রথা চালু করেন 1856 সালে। এই 1856 সালে যখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এই লর্ড ডালহৌসি সহযোগিতায় তিনি বিধবা বিবাহ চালু করেন। পূর্বে তার এই সংস্কারের পূর্বে ভারতীয় উপমহাদেশের কোনো হিন্দু নারীর যদি স্বামী মারা যেত, তিনি পুনরায় বিবাহ করতে পারতো না। তো তার এই আইনের মাধ্যমে লর্ড ডালহৌসির সহযোগিতায় তিনি এই পুনরায় বিধবা বিবাহ চালু করেন। এছাড়াও তিনি হচ্ছে বাল্য বিবাহ রদ করার জন্য অনেক চেষ্টা করেন। তাছাড়াও তার সম্পর্কে আরো অল্প কিছু তথ্য গুরুত্বপূর্ণ, যে তার নামের সাথে যে বিদ্যাসাগর যেটি রয়েছে, এটি হচ্ছে তার উপাধি, এটি কিন্তু তার নাম নয়। এটি হচ্ছে 1839 সালে সংস্কৃত কলেজ থেকে পাওয়া তার একটি উপাধি।
তো এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন পেশায় হেড পণ্ডিত ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে এই কয়েকটি তথ্য বিভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে, যেমন বাংলা গদ্য সাহিত্যের জনককে, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পেশা কি ছিল, বা আসতে পারে নিচের কোন ব্যক্তি ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত ছিল, তারপরে আসতে পারে যে হচ্ছে বিধবা বিবাহ চালু হয় কত সালে বা কার সহযোগিতায়। হাজী মোহাম্মদ মুহসিন সম্পর্কে। এই হাজী মোহাম্মদ মুহসিন হুগলিতে জন্মগ্রহণ করেন। তো এই হাজী মোহাম্মদ মুহসিন সম্পর্কে আমাদের মনে রাখতে হবে তিনি ছিলেন সমাজ সেবক, তিনি কিন্তু সমাজ সংস্কারক নয়। সংস্কারক বলতে গেলে সমাজের বিভিন্ন কুসংস্কার দূরীকরণের জন্য যারা কাজ করে বা যাদের অবদান থাকে তাদেরকে হচ্ছে সমাজ সংস্কারক বলা হয়। কিন্তু তিনি সমাজের সেবায় অর্থাৎ মানুষের গরিব দুঃখীদের সেবায় তিনি হচ্ছে কি গঠন করেছিলেন, মুহসিন ট্রাস্ট গঠন করেছিলেন। অর্থাৎ তার যে টাকা ছিল সেই টাকা হচ্ছে দরিদ্রদেরকে বিলিয়ে দিয়েছেন বা তাদের বিভিন্ন কাজের জন্য সহযোগিতা করেছেন তাদের উন্নয়নের জন্য। তো এই জন্য কিন্তু তাকে বাংলার হাতেম তাই বলা হয়। আমরা কিন্তু দেখেছিলাম যে বাংলার প্রাচীন মধ্য বাংলার যে ইতিহাসটা আমরা পড়েছিলাম সেই সময় দেখেছিলাম যে কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে। কুতুবউদ্দিন আইবেককে কিন্তু লক্ষ্যদাতা বলা হয়। অর্থাৎ তার যে অবদান, তার যে মানে হৃদয় থেকে তিনি যে অভাবী দরিদ্র মানুষদেরকে যে সহযোগিতা করেছিল, ঠিক এই হাজী মুহসিনও কিন্তু একই কাজ করেছিল। তাই তাকে কি বলা হয়, সমাজ সংস্কারক বলা হয়। এবার আমরা দেখব হচ্ছে নবাব আব্দুল লতিফ সম্পর্কে। তো নবাব আব্দুল লতিফ সম্পর্কে আমাদের মনে রাখতে হবে তিনি কিন্তু পেশায় ছিলেন হচ্ছে ম্যাজিস্ট্রেট। তিনি নবাব উপাধি পান হচ্ছে 1880 সালে। তো তিনি যখন ম্যাজিস্ট্রেট ছিলেন নীলকরদের যে অত্যাচার যে ছিল এই অত্যাচার সম্পর্কে তিনি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রিপোর্ট করেছেন যে একটি নীল কমিশন গঠন করার জন্য। নীল কমিশন গঠন করার জন্য 1860 সালে, এবং পরবর্তীতে 1862 সালে সেই রিপোর্ট পেশ করা হয়। তিনি 1863 সালে মোহামেডান লিটারেরি সোসাইটি অর্থাৎ মুসলিম সাহিত্য যে সমাজ সেটি তিনি প্রতিষ্ঠা করেন। এর মধ্যে দিয়ে মুসলিমদের যে পিছিয়ে পড়া তার যেন অগ্রগতি ঘটে, তাই তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন। তো নবাব আব্দুল লতিফ সম্পর্কে এই কয়েকটি তথ্যই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব সৈয়দ আমির আলী সম্পর্কে। ভারতীয় উপমহাদেশে মুসলিমদের যে সংস্কার, মুসলিমদের যে পিছিয়ে পড়া সেই সংস্কারের সাধনের জন্য যে কয়েকজন ব্যক্তি কাজ করেছেন তার মধ্যে সৈয়দ আমির আলীর নাম অন্যতম। তিনি তার লেখনীর মধ্য দিয়েও এই মুসলিম সমাজকে তুলে ধরার চেষ্টা করেছেন বা তাদেরকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তারা যে সংস্কারে আচ্ছন্ন ছিল সেই সংস্কার থেকে তাদেরকে তোলার চেষ্টা করেছেন। তো তার যে উল্লেখযোগ্য যে লেখা ছিল তা হচ্ছে, যে গ্রন্থ ছিল তার মধ্যে একটি হচ্ছে দ্য স্পিরিট অফ ইসলাম, এই শর্ট হিস্ট্রি অফ স্যারাসেন্স, এবং তিনি যেই প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন মুসলিমদের অগ্রসরের জন্য সেটি হচ্ছে সেন্টার ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। এছাড়াও এই সৈয়দ আমির আলী পেশাটিও হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন হচ্ছে বিচারপতি। তো শুধু যে তিনি বিচারপতি ছিলেন এমন না, তিনি হচ্ছে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম মুসলিম বিচারপতি। অর্থাৎ তার পূর্বে কোনো মুসলিম বিচারপতি কলকাতা হাইকোর্টে ছিলেন না। তো মোটামুটি সৈয়দ আমির আলী সম্পর্কে এই কয়েকটি তথ্য গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব হচ্ছে নবাব শাহ সলিমুল্লাহ সম্পর্কে। নবাব শাহ সলিমুল্লাহ হচ্ছে ঢাকার নবাব পরিবারের একজন নবাব ছিলেন। তার পিতার নাম হচ্ছে নবাব আহসানুল্লাহ। তো এই নবাব শাহ সলিমুল্লাহ কিন্তু ভারতের যে বাংলার যে মুসলিমদের যে উন্নয়নের জন্য তিনি অনেক কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, তারপরে হচ্ছে বর্তমান যে বুয়েট, এই সমস্ত জায়গায় কিন্তু তিনি ব্যাপক জমি দান করেছেন। তো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে যে নবাব শাহ সলিমুল্লাহর অবদানের মধ্যে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, তারপর হচ্ছে তিনি মুসলিম লীগ, নিখিল ভারত মুসলিম লীগ, অর্থাৎ আমরা জানি যে 1885 সালে
1885 সালে হচ্ছে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল। এই কংগ্রেস প্রতিষ্ঠার পর কিন্তু এই কংগ্রেস হচ্ছে হিন্দুদের বেশি আধিপত্য ছিল বা তারাই সুযোগ সুবিধা ভোগ করেছিল হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে। পরবর্তীতে নিখিল ভারত মুসলিম লীগ 1906 সালে নবাব স্যার সলিমুল্লাহর বিভিন্ন অবদানের কারণে বা তার অনুরোধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে অনেকে মিলে এটা গঠন করে এবং মুসলিমদের যে আবদার ছিল বা তাদের উন্নয়ন সাধনের যে কাজগুলো প্রয়োজন ছিল, এই মুসলিম লীগ কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সেগুলো দাবি দাবা তুলে ধরতো এবং তা কিন্তু নিতে পারতো। তো এই মুসলিম লীগ, নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠায় কিন্তু নবাব স্যার সলিমুল্লাহর ভূমিকা অনেক বেশি। তো মোটামুটি নবাব স্যার মানে ভারতীয় উপমহাদেশে এবং বাংলায় যে সকল মুসলিম এবং হিন্দু যে সংস্কারক ছিল এবং সমাজসেবক ছিল তাদের সম্পর্কে আজকের ক্লাসে দেখলাম। তো সকলে ভালো থাকবেন, ভিডিওটি লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।